This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুঙ্কার এবার বাংলাদেশের আরও এক নেতার গলায়। যার হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, ভাবুন একবার, সেই ভারতের নাগরিককেই নাকি লাথি মেরে বার করে দেওয়ার হুঁশিয়ারি বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের। কি বললেন তিনি, কি হুঁশিয়ারি দিলেন, শুনুন। আমরা যে মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনো এটা করবে না, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, উপায় নাই। তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না, কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোমের হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই। যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে, এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত, যদি ভারতের সেনা না যেত। তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে, নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো। এবার ভারতের ডাক্তারদের হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রর গলায়। ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখুক, আর রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাতে হকারি করতে হবে, এমনই হুঙ্কার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রর গলায়, শুনুন। ওরা মরবে, এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রর এই দাবি হাস্যকর। ভুল ধারণা নিয়ে বসে রয়েছেন তিনি, বলছেন এপার বাংলা চিকিৎসকরা। কোনো এক জনৈক নেতা বলেছেন বাংলাদেশের, যে বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে। এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রীমশাই। আপনি যেই হন না কেন, আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই। এটা বাংলা, এখানেই 10 কোটি মানুষের বাস। আর একটা কথা, 140 কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না। ডাক্তার আছে, ডাক্তার নিজের মতো থাকবে। আপনাদের মতো ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না। পরিসংখ্যানগতভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক 43টি, আর পশ্চিমবঙ্গেই শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে 35টি, এবং আমাদের সমগ্র দেশে প্রায় 731টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশের লোকজন আসে, তা দিয়ে আমাদের সংসার চলে না। কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে, তারা কিন্তু ভেবে দেখছেন না। কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই। যোগ্য চিকিৎসক রয়েছেন, আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় এবার বাংলাদেশও। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের রিপোর্টে বিস্ফোরক দাবি। চলতি বছর এখনো পর্যন্ত বাংলাদেশে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। শুধু খুনই নয়, বাংলাদেশের বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ডও বাতিল করেছে ইউনূসের সরকার। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সাংবাদিকদের সংগঠনও। দুপুরে 4 ব্রেকিং নিয়ে ফিরে এলাম, আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এবার সরাসরি নজর রাখবো শহর কলকাতার খবরে। তার কারণ শহর কলকাতায় হাড় হিমখরা ঘটনা। গল্ফ গ্রিনে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো এক মহিলার কাটা মুন্ডু। আচ্ছা, কোথায় খুন হয়েছেন ওই মহিলা? কিভাবে আবর্জনা স্তূপে তার কাটা মুন্ডু এলো? আসামিকে খুঁজতে আবাসনে পুলিশ কুকুর এসে পৌঁছয়। এনএসসি বোস রোডে একটি আবাসনে ঢোকে পুলিশের কুকুর।
আবর্জনার স্তূপে প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়েছিল মুন্ডু। দেহের বাকি অংশই বা কোথায়? তদন্তে ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা ডিসিএসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছন। লালবাজার থেকে পুলিশ কুকুর নিয়ে এসে গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। কিছুটা দূরেই এনএসসি বোস রোডের একটি আবাসনে ঢুকে যায় পুলিশ কুকুর। প্রথমে দেখে কিন্তু আমিও বুঝিনি যে জ্যান্ত মানুষের মাথা। আমার নিজের যেটা মনে হয়েছিল, অনেকে বললো শুটিংয়ে এইরকম লাগে তার জন্য, কিন্তু আমি যখন ব্লাডগুলো দেখলাম প্লাস্টিকের মধ্যে রয়েছে তখন আমি নিজে শিওর হলাম নিশ্চিতভাবে এটা মানুষেরই কোনো মহিলার কাটা মুন্ডু। প্রতিদিন এইখানে লাইট ভেঙে ফেলা হতো এবং আরও যেটা এইখানে একটা ময়লা ফেলার আবর্জনা স্থল, যেটা নিয়ে আমি হাউসেও বারবার বলেছি, প্রস্তাব দিয়েছি যে এই জায়গাটা যেহেতু বাউন্ডারি নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা ময়লা ফেলার একটা আতুর ঘর হয়ে গেছে। উপরে চুল ফুল মানে ব্যাগের মধ্যে চুল ফুল ছিঁড়িয়ে আছে, মুন্ডুটা আর রক্তও আছে। মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মোড়া ব্যাগের মধ্যে ছিল। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না, তদন্তে উঠে আসবে। সবাই তো বলছে যে 25-26 হবে, না কোনো খবর নেই। বডি কোথায় আছে সেই খবরও নেই। বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিয়ে চলে গেছে। সাত সকালে গল্ফগ্রিন থানা এলাকার গ্রাহাম রোডের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় মহিলার কাটা দেহ এবং তারপরেই শুরু হয় তদন্তের কাজ। ইতিমধ্যেই তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে লালবাজার থেকে স্নিপার ডগ এবং ঘটনাস্থলে গন্ধ শোকার পরেই সেই স্নিপার ডগ ছুটতে শুরু করে এবং আজাদগড়ের এই যে এনএসসি বোস রোডের অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের ভেতরেই অর্থাৎ আবাসনের ভেতরে ছুটে পৌঁছে যায় সেই পুলিশ কুকুর। আর তার সঙ্গে ছিল পুলিশের যারা তদন্তকারী আধিকারিক, এমনকি হোমিসাইড শাখার আধিকারিকরা, ডিসিএসএসডি থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই আবাসনের ভেতরে পৌঁছে পার্কিং লটে গিয়েই থেমে যায় সেই স্নিপার ডগ। তাহলে কি এই আবাসনের মধ্যেই রয়েছে এই মহিলার কাটা মাথা উদ্ধার হওয়ার যে রহস্য? কে এই মহিলা, তার পরিচয় এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় জানার যেমন একদিকে তদন্তকারীরা চেষ্টা করছেন, তার পাশাপাশি কোথায়, কিভাবে, কবে এই মহিলাকে খুন করা হয়েছে। কারণ তদন্তকারীরা প্রাথমিকভাবে কিন্তু মনে করছেন যে খুন করে ওই মহিলাকে তার মাথা কেটে এই আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তাহলে এই মহিলার পরিচয় কি, কোথায় কবে তাকে খুন করা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু এখন খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এখনো খুব প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। একটা সেভার্ড হেড যেটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলোই খুঁটিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি কেসটা। এই যে গন্ধটা শুকে গেল, সেখান থেকে যদি আসামিকে পাওয়া যায়, তাকে ইন্টারোগেশন করে ডেড বডি কোথাও মেরে এখানে ফেলে গেছে কিনা বা ওখানে মেরেছে কিনা, তার ব্লাড থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার পরবর্তীকালে যে ইনভেস্টিগেশনটা করে সেটা হচ্ছে ফ্রুটফুল হয়। তাহলে হেল্প করে হচ্ছে কি ডগ, কি হেল্প করে ইনভেস্টিগেশন পারপাস, যারা ইনভেস্টিগেশন করে তাদেরকে দিক নির্ণয়ের জন্য কিন্তু হেল্প করে থাকে। এবার নজর রাখবো পরের খবরে। কন্ট্রাক্টরদের কাছে কাটমানির অভিযোগ মানলেন শওকত মোল্লা। দলীয় কর্মী সভাতেই কাটমানির অভিযোগ স্বীকার করলেন তৃণমূল বিধায়ক। কন্ট্রাক্টরদের কাছে 2-1 পয়সা পাওয়া যেত, একজন ব্যক্তি সেই টাকা নিয়ে চলে যেত, স্বীকারোক্তি শওকতের। তৃণমূলের এটাই আসল চেহারা। শওকতের স্বীকারোক্তিকে কটাক্ষ বিরোধীদের। একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানি সরকার, তোলাবাজি সরকার, এটা পরিষ্কার।